আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার রিসোর্টে আসলাম এবং খুবই ভালো লাগলো। আর নামটা খুবই মানে চমৎকার, জাফলং গ্রিন রিসোর্ট। আচ্ছা। মানে নামের মধ্যেই একটা সবুজ বা ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার আছে। তো এই রিসোর্টটা আপনি কবে শুরু করেছিলেন? আমি রিসোর্টটা আসলে রিসোর্ট না, প্রথমে আমি বাগানটা করেছিলাম। আচ্ছা। বাগানটা করতে গিয়ে এখানে দেখলাম অনেক পর্যটকরা আসে। তখন পর্যটক থাকার কোনো ব্যবস্থা নাই। সর্বপ্রথম এখানে একটা রেস্টুরেন্ট করি। 2012 সাল থেকে শুরু করি আর কি ইয়েটা আপনার এই গাছপালা লাগাই জায়গা খরচ করার পরে চিন্তা ভাবনা হলো যে এখানে যে অনেক পর্যটকরা আসে, অনেক মহিলা আসে তো কোনো বাথরুমও পাচ্ছে না, কোনো সময় ওয়াশরুমে যাচ্ছে, কাপড় চেঞ্জ করার জন্য যাচ্ছে, পাচ্ছে না কোথাও। তখন চিন্তা ভাবনা হচ্ছে যে এই সে বাগানটা যখন করলাম, তো শ্রীমঙ্গল আমার আর তালদোবাইয়ের রিসোর্ট আছে যেমন লেমন গার্ডেন, আমি ওইটার পরিকল্পনা নিয়ে আস্তে আস্তে বললাম যে আমি রিসোর্ট একটা করে ফেলি। এই উদ্দেশ্যটা নিয়ে সর্বপ্রথম চিন্তা ভাবনা করলাম নামের চিন্তা ভাবনা যে কীভাবে করি। এই যে বিল্ডিংগুলো আস্তে 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 শুরু করলাম। সর্বপ্রথম এই রেস্টুরেন্টের নামটা দিয়েছিলাম মেঘমালা রেস্টুরেন্ট, যেমন আমাদের মেঘালয় এলাকা বর্ষাকালে কিন্তু বৃষ্টিটা আসে। ওই চিন্তা ভাবনা দিয়েছিলাম রেস্টুরেন্টটা মেঘমালা রেস্টুরেন্ট। আর রিসোর্টের নামটা চিন্তা ভাবনা করছি যে এখানে যেহেতু আর কোথাও এরকম গাছপালা নাই, আর আমার চিন্তা ভাবনা হলো বিভিন্ন দেশের ফল গাছগুলো লাগাবো। আমার চোখে পড়েছে যেমন এটার কথা একটু বলতে চাই, এটা খুবই আকর্ষণীয় দেখতে। মানে প্রথমে দেখে মনে হতো পারে যে প্লাস্টিকের কোন একটা গাছ, কিন্তু এটা একদম সত্যিকারের। তো এটা কোন দেশে? আমাদের দেশেরই। আচ্ছা। এটাকে কলাবতী বলে, বাংলাতে কলাবতী বলে। খুব একটা আমরা নামটা অন্য জায়গায় দেখিনি। হ্যাঁ, কিন্তু ইংলিশে একটা নাম আছে, সেই নামটা আমার স্মরণ হচ্ছে না। আপনার এখানে তো শুধু ফুল গাছ না, আমি দেখতে পাচ্ছি আরো নানান ধরনের গাছ আছে। অনেকগুলো গাছের সাথে আমি নিজেও খুবই অপরিচিত। আরো একটা বিষয় খুব ভালো লাগলো, বিভিন্ন রিসোর্টে তো আমরা দেখি যে এই যে সাজসজ্জাগুলো থাকে মাটি বা সিমেন্ট দিয়ে বানানো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একদম রিয়েল। আবার তার মধ্যে রং করাও না, মানে এটা তো রং করলে মনে হয় না যে আর একটু কালারফুল লাগতো বা কি। আমার আসলে মূলত ব্যবসা হলো পাথরের ব্যবসা। আচ্ছা। আমি দীর্ঘ 12 বছরে এই পাথরটা আস্তে 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 একটা করে আমি গুল পাথর আমি কালেকশন এবং করি। সবগুলো একই সাইজ দেখতে পাচ্ছি। তখন যখন আমি 2024 সালে করোনার পরে তো রিসোর্টটা আমি চালু করি, আচ্ছা। তখন এই পাথরগুলো সব একত্র করে এনে আস্তে আস্তে পাথরটা বসালাম। ভবিষ্যতে এই পাথরটা পাওয়া যাবে না, না না। পাথর পাওয়া যাবে বাট এই যে এরকম ঘুল পাথরটা পাওয়া যাবে না। আচ্ছা। আপনি দেখেন তো এই যে পাথরের যে আমরা 0 পয়েন্ট যখন আপনি যাবেন তখন দেখবেন কিন্তু এরকম গুল পাথর নাই। আপনার এই রিসোর্টটা বেশ বড় আমি দেখলাম। আচ্ছা, কতটুকু জায়গার উপরে করেছেন এবং কি কি গাছ আপনি রোপণ করেছেন এখানে? যেমন আমি দেশি বিদেশি অনেক জাতের ফল, যে জায়গায় আমি যাই, বিদেশে বলেন আর দেশে বলেন, যে নার্সারিতে যাই, আমার যেটি ভালো লাগে ওই ফল গাছগুলো আমি চিন্তা ভাবনা আমার ওইগুলো লাগানোর জন্য। জায়গার ব্যাপারটা যেটা নিয়ে এখানে প্রায় 8 বিঘার মতো জায়গা। আর কটেজ আমার রুম টোটালি 25টা আপাতত। আমি আরও রুমগুলো করব এবং সুইমিং পুল করব, বাচ্চাদের কিছু খেলাধুলার ব্যবস্থা রাখবো এখানে, আবার পার্টি সেন্টারের মতো করব, যাতে একটা বড় একটা কোম্পানি এখানে আসলে যাতে সেমিনার করতে পারে, এরকম আমার চিন্তা ভাবনা আর কি। সিলেট তো মূলত অন্যতম একটা আকর্ষণীয় পর্যটন নগরী এবং এখানে মানুষ বেশিরভাগই চা বাগান দেখতে আসে এবং ঝর্ণাও রয়েছে এখানে। জাফলং এর বিশেষ করে এই সৌন্দর্যটা আমি দেখে এসেছি কিছুক্ষণ আগে, তো আমার খুব ভালো লাগলো। এবং এখানে দেখুন অনেক দর্শনার্থী আসে, বিশেষ করে আপনার এই রিসোর্টটা যেহেতু কৃষিভিত্তিক রিসোর্ট, তো এটা কিন্তু আলাদা একটা মানে আকর্ষণের জায়গা থাকে মানুষের, যেখানে বিনোদনও রয়েছে, পাশাপাশি মানুষ ঘোরার পাশাপাশি এই যে নানান জাতের ফলের গাছ দেখতে পাচ্ছে, ফুলের গাছ দেখতে পাচ্ছে। তো আপনি যেটা বলছিলেন যে আপনি যেই নার্সারিতে যান সেখান থেকে সংগ্রহ করেন আনকমন গাছগুলো, তো আপনার এখানে কি কি ফলের গাছ রয়েছে? আমার এখানে দেশি ফল, অনেক জাতের ফল আছে, দেশি ফল, বিদেশি ফলও আছে। যে গাছগুলো লাগানোর পিছনেও কিছু আমার উদ্দেশ্য আছে। সেটা হলো যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেকে বাগান করে, ফলের বাগান করুক কিংবা যাই করুক, কিন্তু ওইখানে কিন্তু লোকজন ঢুকতে পারে না। হ্যাঁ। কিংবা বাচ্চারা আছে, আমাদের ছোটো ছোটো শিশুরা আছে, ওরা যে জায়গায় থাকে কিন্তু ফল বাগান, ফুল বাগান এগুলো দেখে খুবই কম, বিশেষ করে এখনকার প্রজন্ম। হ্যাঁ, এখানে আসিয়া যে এটা কি গাছ, আপেল গাছ, এটা আঙ্গুর গাছ, কিংবা এটা বরিশালে আমরা, এটা লেচু গাছ, এটা হলো আপনার জাবুটিকাবা, এটা হলো আপনার মালয়েশিয়ান ডুরিয়ান, যেমন লটকন আছে, রামবুটাম, আরও অনেক জাতের ফল আছে, জাপানি ফল আছে। তারপরে আপেলের গাছ আছে। আপেলের গাছ কিন্তু আমার প্রায় 14 বছর হয়ে গেছে, কিন্তু ফলটা ধরে না। এই যে আপেল গাছের কথা বললেন, এটা তো একটা বিদেশি ফল এবং আপনি এটা দীর্ঘ বছর আগে হয়তো রোপণ করেছেন, কিন্তু কোনো ফল আসেনি।
তো এই যে ব্যাপারগুলো আসলে এই বিষয়গুলো নিয়ে কি কোনো কৃষি কর্মকর্তা বা কৃষি অধিদপ্তর থেকে কোনো ধরনের সহায়তা পাননি আপনি? আমি বাগান করার পরে ধরেন আপনার অনেক সরকারি কর্মকর্তা এখানে এসে থাকেন, কিন্তু আজ পর্যন্ত কৃষি কর্মকর্তাও মনে হয় এখানে এসে থাকিয়ে গেছেন, কিন্তু কোনো হেল্প তো দূরের কথা। ওনারা বলেন না যে ভাই এই যে গাছটা আপনারা লাগাইছেন এই গাছে কি করতেছেন, কিংবা আমাদের কোনো হেল্প লাগবে কি না না, কিংবা আমরা আর একটু আপনাদেরকে যদি পরামর্শ দিই আরো সুন্দর হবে। আমরা তো তাদের কাছে কোনো টাকা পয়সা চাচ্ছি না। এবং দেখতে পাচ্ছি আপনার এখানে সংগ্রহে অনেক ধরনের গোলাপ ফুল রয়েছে। কত জাতের গোলাপ ফুল আছে এখানে? অনেক জাতের, আসলে কত জাতের আছে সেটা বলতে পারবো না। মানে আপনার নিজেরও কোনো হিসাবে নাই, মানে যখন যেটা ভালো লাগে ওটা নিয়ে আসেন? যখন যেটা ভালো লাগে, যে আচ্ছা। জায়গায় যেটা পাই। এবং এই যে বলছিলেন যে 25টা আপনার রুম রয়েছে, তাহলে কটেজ রয়েছে কতগুলো? এটা একটা কটেজ, এখানে দুইটা দোতলা, মানে নিচে দুইটা রুম আছে, উপরে দুইটা রুম, আর ওইদিকে স্টুডেন্টদের জন্য 3 সেটের রেখে নরমাল রুম। মানে ওখানে হচ্ছে যারা একদম একদম স্টুডেন্টরা বেড়াতে আসে হ্যাঁ। তাদের কথা মাথায় রেখে আপনি ওই বাজেটে করেছেন? 1500 টাকার মধ্যে এরকম আচ্ছা, এবং করেছি। খুবই আর রিজনেবল। একদম আচ্ছা। বাচ্চাদের। এখানে ফুল ফল এবং হচ্ছে ঔষধিও দেখছি, মানে ঔষধি গাছ আছে। প্রত্যেকটা গাছে লতানো রয়েছে। এটা কি চুই ঝাল নাকি মশলা জাতীয় কোনো? ও আচ্ছা, এই যে এটা তো হ্যাঁ। আসলে আমাদের এই জাফলং এর ঐতিহ্য। এখানে খাসিয়া পল্লী আছে, ওরা কিন্তু পান সুপারি এগুলা চাষ করে বেশি। হ্যাঁ, খাসিয়া পানের নাম অনেক শুনেছি। এটা হলো আমাদের খাসিয়া পান। বাংলাদেশে একমাত্র পান এই যা সিলেটেই হয়, এই খাসিয়া পানটা গাছের মধ্যে। এটার অন্য কোথাও তো দেখা যায় না। বরিশাল কিংবা চিটাং যে জায়গায় হয় এগুলো বরের মধ্যে করে, আচ্ছা আচ্ছা। আর এটা ওরা গাছের মধ্যে করে। এর জন্য এটা আমি আর কি সব প্রতিটা গাছ, এটা এই গাছটা আবার কিন্তু আগর গাছ, যে আগর দিয়ে আপনার ওই যে যেগুলো আতর সেন্ট এগুলো তৈরি করে। বা এই যে আপনি একটা আনকমনের কথা বললেন, এটাও আমার কখনো দেখা হয়নি আপনার এখানে, সেটাও আমি নিজেও শিখতে পারছি। আচ্ছা, এবং এই পাশেও দেখতে পাচ্ছি আরেকটা ফল, এটাও কি বিলম্ব? বেলেমু। বা খুব সুন্দর, একদম গাছ ভর্তি রয়েছে, একদম নিচে থেকে উপর পর্যন্ত হয়, এবং খুব সুন্দর ইউটিলাইজ করেছে যেমন যে বাগান ওই যে থেকে একটা রিসোর্স। ফল আছে, এটা কিন্তু আবার আপনার চায়না পেয়ারা, এতটুকু আচ্ছা। ছোট ছোট হয়। এটা কিন্তু আবার খুব টক, এটা কিন্তু ছোট ছোট এতটুকু। এটা কি এর আগে ফল এসেছিল এই গাছে? হ্যাঁ আছে, আরেকটা ওইদিকে গাছ আছে, ওইগুলাতে ফল আসছে। বা এই যে এই একটা স্ট্রাকচার দেখছি, এবং এই লিলিটাও খুব আনকমন। এটা সচরাচর আমাদের দেশে খুব কম দেখা যায়। এবং এই শাপলা বা লিলি যেটা আমি বলি, এটা আসলে কোথা থেকে আপনি এনেছিলেন? এটা আসলে ওই যে শ্রীমঙ্গল মাধবপুর নামে একটা লেক আছে, আপনি হয়তো শ্রীমঙ্গল গেলে দেখতে পারবেন, বিশাল একটা লেক আছে, ওই লেকের মধ্যে ফুলটা, এটা আর কোথাও হয় না। আমি কিন্তু ওইখান থেকে, আমার বাড়ি কিন্তু আবার ওইখানেই, আচ্ছা আচ্ছা। মৌলভীবাজার। এই ফুলটা আমাদের শাপলা বিলও আছে, ওইখানে শাপলাটা অন্যরকম, আর এই ফুলটা হলো শাপলার মতোই কিন্তু নীল, নীল পদ্ম রংটা বলে, খুবই নীল পদ্ম। আকর্ষণীয়। ওইখান থেকে আমি এনে এটা রোপণ করি আর কি। বাহ, এবং সুন্দর জন্য। খুব ভালো লাগছে, এবং আমার মনে হয় যে এখনো অনেক জায়গা বাকি আছে আমার দেখার। তবে একটা বিরতি নিতে চাই এখন। অবশ্যই। আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের কিন্তু এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে, সাথেই থাকবেন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। এই মুহূর্তে আমরা আছি একটি এগ্রো বেস্ট জাফলং গ্রিন রিসোর্টে। আপনারা ইতিমধ্যে অনেক অজানা গাছের সাথে পরিচিত হয়েছেন। আমাদের কিন্তু এখানেই শেষ হয়নি, আমাদের এখনো আরও অনেক গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া বাকি। চলুন তাহলে আমরা বাকিটা ঘুরে দেখি। এবং এই রাস্তাটাও কি সুন্দর করেছেন আপনি, হচ্ছে পাথর দিয়ে একদম ডিজাইন করে। এবং আরো একটা জিনিস চোখে পড়লো, চালতা গাছ, যেটা এখন খুব একটা দেখা যায় না, একদম আমাদের দেশীয় ফল। অনেকেই বাজার থেকে কিনে আনে, কিন্তু কখনো দেখেছি কিনা চালতা গাছ, এটা মানে সন্দেহ আছে। চালতা আছে, এখনো গাছে চালতা আছে। এটা আচ্ছা। আসলে আমাদের শুধু দেশীয় ফল পরিচিত করার জন্য দুইটা গাছ, চালতা গাছ লাগাইছে, একটা এখানে একটা ওইদিকে। আচ্ছা, এবং আরো একটা জিনিস চোখে পড়লো আমার, এটা হচ্ছে লিচু। খুব সম্ভবত ভ্যারাইটি লিচু আছে আপনার কাছে। এই যেমন এটা এক রকমের, পিছনে আরেকটা দেখলাম, এটা তো এখনো
কাঁচা অবস্থায় আছে। এটা হলো চায়না লিচু, চায়না 3, এটা হলো দেশি। একদম দেশি হ্যাঁ, লিচুটা। দেশি লিচু, এর জন্য আপনার আগে পেকে যায়। প্রচুর পরিমাণে ধরেছে, উপরের গুলো তো মনে হয় একদম পুরো পাকা। মানে এই যে গাছপালার কারণে পাখিদের একটা অভয়ারণ্য এখানে গড়ে উঠেছে। এই যে ফল বাগানটাতে আসলে শুধু মানুষে ফল খায় না, পাখিরাও খায়। অবশ্যই এর জন্য চারদিকে পাখিরা রিজিক এখানে, আছে। এবং পাখির বাসাও আমি বানিয়ে দিয়েছি বিভিন্ন গাছে। একটা লিচু আমার খেয়ে দেখার হ্যাঁ, ইচ্ছা অবশ্যই আছে। অবশ্যই, আপনি এখানে দাঁড়ান, আচ্ছা। এখানে আমি নিয়ে আসতেছি। নিতে পারেন। বাহ, খুবই সুন্দর, একদম আমাদের দেশীয় লিচু। আচ্ছা, এখানে তো তাহলে অনেক পরিমাণে লিচু ধরে, এগুলো কি আপনি তাহলে বিক্রিও করতে পারেন? না, এইগুলা বিক্রি করে না, আমার বাচ্চা কাচ্চারা এরা খায়, আর পর্যটকরা আসলে অনেকে যদি আমাদেরকে বলে যে ভাই আমার লিচু খাবো, হ্যাঁ, তখন হ্যাঁ। আমরা লিচু পেরে দিই। ও দেখি 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 খাওয়ার মতো হয়েছে। এখনো পুরোপুরি হয় না, না। উপরের গুলো হয়ে গেছে। এটা লাল হওয়ারও কারণ আছে, সূর্যের আলো পাচ্ছে তো, এই জন্য তোমার অল্পতেই লাল হয়ে মানে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণে পানিও আছে, পানিও হ্যাঁ, পাচ্ছে হ্যাঁ। বৃষ্টির কারণে। এটা যদি একটু ঢাকা থাকতো বা ছায়া জায়গায় থাকতো তাহলে এরকম সবুজই থাকতো, লাল হতো না। আচ্ছা আচ্ছা। আপনার তো দেখুন কাঁঠাল গাছও আছে। হ্যাঁ, কাঁঠাল, ওই যে কাঁঠাল ধরছে, কিছু কাঁঠাল, বিভিন্ন জাতের কাঁঠাল আছে এখানে। দেশীয় কাঁঠাল আছে, বড় ওই যে 12 মাসি কাঁঠাল আছে। ওটা কি দারুচিনি গাছ ওই পাশে? না, এটা হলো আপনার তেজপাতা গাছ, ওই পাশে আছে দারচিনি গাছ। না, ওই তেজপাতা, হ্যাঁ এইটা তেজপাতা গাছ। ওইদিকে ওই একটু পাশে। টক কিন্তু অনেক মজা। তার মানে হচ্ছে আপনার এখানে দেখা যায় যে ফল তো যেগুলো 12 মাসই সেগুলো 12 মাসই হচ্ছে, কিছু সিজনালও আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যখন ফলও না থাকে, ফুল তো থাকেই সারা বছর। ফলও থাকে সারা বছর, আপনার মানে কোনো না কোনো কোনোটা ফল না থাকে কোনোটা আর কি। ফল থাকেই। তার মানে এখানে আপনার এই এগ্রো রিসোর্টে দর্শনার্থীরা আসলে সারা বছরই এই একই সৌন্দর্যটাই দেখতে পাচ্ছে। বা এখন তো আপনার 12 মাসি আম, 12 মাসি কাঁঠাল, জাবটিকা বা বছরে 2বার আসে, রামবুটাম বছরে 2বার আসে, তো এমনি পায় লোকজন এসে। আচ্ছা, এটা হচ্ছে খুব সম্ভবত রামবুটান, তাই তো? হ্যাঁ, রামবুটাম প্রায় 5 বছর ধরে ধরতেছে, বছরে 2বার আসে। এবং কেমন ফলন হয় এই গাছটা থেকে? প্রচুর, এই তো গাছে দেখতেছেন না, এখানে প্রচুর গাছ। হ্যাঁ, আপনার কাছে যতই শুনছি আসলে এই আক্ষেপটার জন্যই আমার নিজেরও আফসোস হচ্ছে। যেমন আপেল গাছটা বলেন বা এই যে গাছের যেগুলো ফলন কম আসছে, একটু সহযোগিতা পেলে হয়তো বা আরো আরো ভালো হতো গাছগুলোর ভালো। অবস্থান। ভাই, আপনার সাথে আরো কথা বলবো, তবে আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। ওকে। RTV এর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি RTV এর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আবারও বলছি, এই মুহূর্তে আছি জাফলং গ্রিন রিসোর্টে, যেটা একটা এগ্রো বেসড ইকো রিসোর্ট আমরা বলতে পারি, যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্য যেরকম পাবেন, বিনোদন পাবেন, সেই সাথে জানা অজানা অনেক উদ্ভিদের সঙ্গেও পরিচিত হতে পারবেন। চলুন তাহলে আরেকটু ঘুরে দেখা যায়। এই যে আপনার এই ইকো রিসোর্টটা আমরা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো, এবং আমি নিজেও অনেক অপরিচিত ফল গাছ, ফুল গাছের সাথে পরিচিত হতে পেরেছি। তো এই রিসোর্টটা নিয়ে আর আপনার কি ভাবনা আছে? এই রিসোর্ট আসলে শখের তারুণ্যে করা, তবে আরও অনেক কিছু করব আশা আছে। যেমন আপনার সুইমিং পুলের দরকার আছে, বাচ্চাদের খেলাধুলার এগুলোর দরকার আছে, এবং আছে আরও অনেক, যাতে যেমন আমরা খাসিয়া টাইপের কিছু ঘর বানাবো। মানে পরিকল্পনা ঐতিহ্যের আছে। সব ছোঁয়া আসলে আপনার এই গ্রিন রিসোর্টে থাকছে। থাকছে। অসংখ্য ফল আপনার অনেক গাছে আছে। তো এগুলো আসলে কি বাইরে বিক্রির পরিকল্পনা আছে কিনা ভবিষ্যতে? কারণ এটা তো আপনি বাণিজ্যিকভাবে করতে পারেন। না, এখানে তো ধরেন প্রতিটা গাছ হইলো একটা কিংবা দুইটা, বিভিন্ন বিদেশি ফল 4টা কিংবা 3টা, এইগুলো নিয়ে বিক্রি করে তো আর হবে না। এটা তো শুধু দেখার জন্য, পর্যটকরা খাবে, নিজের বাচ্চারা ফরমালিন ছাড়া ফলগুলো খেলো, এইটাই। তো আপনারা এখানে আসলে বাৎসরিক যদি একটা হিসাব করি, মানে কেমন থাকে আসলে এখানে আয়ের থেকে আসলে আপনার মনে হয় আপনি এটা শখের থেকে যেটা করেছেন মানুষের কথা চিন্তা করে, তো লাভ তো থাকে নিশ্চয়ই। এটা আসলে চলার মতো কোনো রকম এখনো আপাতত ভালো করে অ্যামাউন্ট আসার মতো এখনো পরিস্থিতি হয় নাই, এখন শুধু খালি ব্যয় হচ্ছে। এটা যেমন এখান থেকে যা আসতেছে
বাগানের তলে খরচ করতেছি, কিংবা ঘর বানাচ্ছি ওইটার তলে খরচ করতেছি, এইভাবেই আপাতত চলার মতো আর কি কোনোরকম। আপনি একজন কৃষিপ্রেমী মানুষ এবং যেটা প্রতিফলন আমরা আপনার এই রিসোর্টে দেখেছি। তো আসলে মানে এই এগ্রো ভিত্তিক বা কৃষি ভিত্তিক রিসোর্টে মানুষ কেন আসবে বলে আপনার অভিমতটা আমি একটু জানতে চাই আপনার দৃষ্টিকোণ থেকে। সুন্দর কথা বলছেন আপনি। এখানে আসবে এই কারণে যে কোনো বাগানে ঢুকতে দেওয়া হয় না। বিভিন্ন জায়গায় বাগান করে লোকজনে, বাইরের লোকজন যাওয়ার মতো কোনো অনুমতিও দেয় না মালিকে, কিংবা যাওয়াও নিষেধ, কিংবা অনেকে যেতে পারলেও যেতে পারে না। রিসোর্টটা করার মানে হলো, যেমন আপনার ঢাকায় কিছু লোকজন থাকা খাওয়া করতেছে, কিন্তু সে বাচ্চা কাচ্চা নিয়ে একটা বাগানে যাবে, কোনো বাগানে তো অনুমতি দেবে না, কিংবা আমার ব্যক্তিগত বাগান হলে তো আমি দেবো না। আর এখানে যদি একটা রুম ভাড়া নেয়, সে তার বাচ্চা কাচ্চা নিয়ে যদি 1 রাত 2 রাত থাকে, সে তার বাচ্চা কাচ্চা দিয়ে যে গাছগুলো অন্তত পরিচয় করে দিতে পারবে, কিংবা একটা ফলও বাচ্চারা হয়তো ফরমালিন ছাড়া হয়তো একটা ফল খাওয়াতে পারবে, যদি ফল গাছে থাকে পাকে। লেবু তো কন্টিনিউ আছে, 12 মাস লেবু আছে। যদি চায় 2টা লেবু নিয়ে একটা শরবত খাইতে গাছ থেকে পেড়ে, এটার একটা আলাদা একটা মজা, যেটা গাছ থেকে পেড়ে আমি একটা জিনিস খেলাম। যে বাজারে তো অনেক কিছু মিলে না, সব জাতের ফল বাগানে মিলে, বাজারে মিলে, কিন্তু গাছ থেকে পেড়ে যে খাওয়ার যে স্বাদটা, আনন্দটা, এটা তুলনাবিহীন একদম। এবং আসলে আপনি যে ধরনের চিন্তা থেকে এই এগ্রো রিসোর্টটা করেছেন, আমার মনে হয় যে এরকম আরও রিসোর্ট হওয়া দরকার। কারণ আমরা আসলেই মানে হয় না যে দৈনন্দিন কাজের ক্ষেত্রে খুব যান্ত্রিক হয়ে গেছে, তো একটু মন চায় যে একটু প্রকৃতির কাছে থাকি, প্রকৃতির সান্নিধ্যে থাকি। তো আসলে এই ধরনের রিসোর্ট সেই ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা পালন করে মানুষের মাইন্ড রিফ্রেশ করতে। আপনার জন্য অনেক শুভকামনা থাকবে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা হয়তো বা যখন আসবো দেখবো যে এটা আরো অনেক বড় এক্সপেন্ড আপনি করেছেন। আপনাকেও ধন্যবাদ, আপনার RTV ফ্যামিলিকেও ধন্যবাদ। আপনি যে এখানে এসে আমাদের বাংলাদেশকে তথা বিশ্বের সব লোকদেরকে যে জানানটা দিলেন যে এখানে গেলে আপনারা অন্ততপক্ষে কিছু ফল ফুল বাচ্চাদেরকে দেখাতে পারবেন, এটা নিয়ে আপনার RTV ফ্যামিলিকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের কৃষি ও কৃষ্টি। এই আমটা সাতক্ষীরা গোবিন্দভোগ আম, সাতক্ষীরার মাটি সোনার চাইতে খাঁটি ধরা যায়। এই আমটা খেতে খুব সুস্বাদু হয়। আর এই আমটা খালি আমাদের বাংলাদেশে বলতে নাই, বিভিন্ন রাষ্ট্র দেশে বিদেশে চলে যায় এই আমটা খেতে খুব সুস্বাদু হয় বলে। কিন্তু আমের দামটা যদি সরকার একটু রেটটা একটু বাড়াই দিত, তাহলে মনে হয় চাষি একটু বাঁচত। কিন্তু এত যদি দাম কমিয়ে যায়, তাহলে তো চাষি আমার মতো মানুষ কলাই দড়ি দিতে হবে না, ভিড়ি ছাড়া হইতে হবে, এই অবস্থায় থাকবে। বাজারটা আমি মনিটরিং করার কথা বলছি এই জন্য যে যেহেতু বাজারটা আম নিয়ে যায়, ধরেন আমরা আম নিয়ে গেলে ওখানে যে পার্টিগুলো আছে ওরা সিন্ডিকেট করে এই জিনিসটা, ধরেন আমার জিনিসটা 1500 টাকা বিক্রি হবে, সেখানে ওরা সিন্ডিকেট করে সেই জিনিসটার দাম বলে 800 টাকা। এখন যদি ওরা ওই দামটা মনে করেন সিন্ডিকেট করে যদি না করতে পারে, যদি ওই দামটা আমরা সঠিকভাবে পাই, তাহলে আমরা কৃষকরা লাভবান হব। খুবই ভালো, দামও ভালো, 2400 টাকা মন বিক্রি হচ্ছে, ফ্রেশ কোয়ালিটি এবং কি ভালো। আমাদের বর্তমান বাজারে গোবিন্দভোগ যেটা সাইজে বড়, এটা আপনার 2000 টাকা মন যাচ্ছে, আর যেটা ছোট এটা আছে আপনার 1600 টাকা মন। আমের বাজার একটু খারাপ ছিল, আজকে একটু ক্রেতা ভালো আছে, মোটামুটি একটা ভালো পজিশনে আছে একটুখানি। এই যে হিমসাগর গোবিন্দভোগ আম, এই একবার যে কিনে খাবে এত সুস্বাদু মিষ্টি, তার আবার কিনে খাওয়া লাগবে। আমাদের বাজারটা অনলাইন পার্টি আছে প্রচুর পরিমাণে, এতে করে আর কি ক্রেতারা আম কিনছে, চাষিরাও আর কি দাম পাচ্ছে। যেটা পাবেন সেটা অনুযায়ী যদি আমরা ধরি তাহলে 400 থেকে 500 কোটি টাকা এখানে বিক্রি হবে। আর ভোক্তা পর্যায়ে গেলে এটা 600 কোটি টাকা দাঁড়িয়ে যাবে, কারণ সেখানে দাম আরও বেশি দামে বিক্রি হবে। এই বছরের উৎপাদন সবচাইতে, আমি যে যতদিন হলে এখানে কর্মরত আছি তার মধ্যে এবছরের ফলন সবচাইতে ভালো, এবং আশা করি যে কৃষকরা লাভবান হবেন।
বাংলাদেশের প্রতিটা জেলায় এই ধরনের কৃষিভিত্তিক রিসোর্ট গড়ে তোলা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে তরুণ প্রজন্মে যারা রয়েছে, কৃষি সম্পর্কে যাদের ভালোবাসা নেই কিংবা কৃষিকে তারা অবহেলিত মনে করে, আমার মনে হয় এই ধরনের রিসোর্টে আসলে তারা প্রকৃতির সান্নিধ্যে যেরকম আসতে পারবে, সেই সাথে প্রকৃতির নানা জানা অজানা গাছের সঙ্গেও পরিচিত হতে পারবে। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি আমাদের RTV এর পর্দায় শেয়ার করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV এর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হবে আবার বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।